কুত্তার মতো পড়ছি, পাগলের মতো পড়ছি, অমানসিক যন্ত্রণা যাকে বলে। ফজরের রক্তে ঘুমাইতাম প্রত্যেকবার সারা রাত পইরা। এই অবস্থায় আমার কোথাও চান্স হইল না। বুয়েটের পিলি দিয়ে আসা কমলাপুরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টেন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। এই ভিডিওটা তোমরা সবাই দেখতে পারো, কারণ এখানে সেকেন্ড টাইমের পুরা জার্নিটা নিয়ে আলোচনা করব আমার। কারণ এখানে অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করে যে ভাই আপনি আপনার পুরা জার্নিটা একদম A to Z বলেন, যাতে করে আমরা যারা এখন সেকেন্ড টাইমার আছি কিংবা যারা অ্যাডমিশন ফেজে আছি তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, অভিজ্ঞতা নিতে পারবো এবং একটা মোটিভেশন টাইপের হয়তো বা কাজ করবে আমাদের মধ্যে। সো আমিও চিন্তা করে দেখলাম যে হ্যাঁ, আমার এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা উচিত তোমাদের সাথে, যাতে করে আমার যেই জার্নি আছে এই জার্নির মধ্যে যে কাজগুলো আমার জন্য ভুল ছিল, আমার করা ভুলগুলো শুদ্ধগুলো তুমি একটু মিলিয়ে তোমার নিজের সাথে এটা ইমপ্লিমেন্টেশন করতে পারো। এটা তোমার জন্য অনেক বেশি একটা উদাহরণ থাকবে যে হ্যাঁ, এই ভাইয়ে এই কথাগুলা বলতেছে আমার সাথে মিলে যাচ্ছে, ওনার সাথে এই ধরনের ঘটনা ঘটতেছে আমার সাথে মিলে যাচ্ছে। এইভাবে করে তুমি যখন রিলেট করবা তখন তোমার পক্ষে ওই যে প্রবলেমে তুমি পড়বা ওইটা থেকে ওভারকাম করাটা ইজি হবে। যেমন আমি আমার সময় এখনও মনে আছে, আমি যখন সেকেন্ড টাইমার হয়ে গেছিলাম তখন অ্যাকচুয়ালি আমি এমন কোনো ভাইকে খুঁজতাম যে কিনা আমার মতো করেই প্রবলেমে পড়ছে এবং এখান থেকে ওভারকাম করছে। কিন্তু আনফর্চুনেটলি আমি আসলে এমন কাউকে পাই নাই। হ্যাঁ, আমি ওইরকম আসলে অনেক সার্চ করছি, ইউটিউব বলো, সব জায়গায় বলো, আমি ভাইদের খুঁজছি যে এমন কোনো ভাই কিংবা আপু পাওয়া যায় কিনা যে সেকেন্ড টাইম আমার মতো সেকেন্ড টাইম দিয়ে আমার যে পরিস্থিতি, এই যে এই কাহিনীগুলা, বুয়েটে পরীক্ষা দেওয়া, প্রিলিতে টিকা দেন, প্রিলিতে না হওয়া, রুয়েট কুয়েট পরীক্ষা বসতে না পারা, এদিকে জিএসটিতে প্রচুর পরিমাণে মারা খাওয়া, লাইফের এত পরিমাণ মানে প্রেশার নেওয়ার পরে আমার পরিস্থিতির মধ্য দিয়ে গেছে এমন কাউকে খুঁজে আমি পাইনি আসলে যে আমাকে মোটিভেট করবে। এটা একটা বড় ব্যাপার ছিল আমার জন্য। সো আমি চেষ্টা করতেছি, কেন আমি নয়, আমি তোমাদের যেহেতু এখন এই মুহূর্তে এজ এ টিচার হিসাবে তোমাদেরকে রেগুলার বেসিসে গাইডলাইন দিয়ে যাচ্ছে, তো আমার কাহিনীগুলো কেন বলবো না। সো দেখো, তোমার সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো, তোমার যে ফ্রেন্ডগুলো একটু ডিপ্রেশনে আছে সেকেন্ড টাইম নিয়ে কিংবা ফার্স্ট টাইমের পড়াশোনা নিয়ে, তাদেরকে এই ভিডিওটা সাজেস্ট করতে পারো। আই থিঙ্ক এই ভিডিওটা তার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আচ্ছা দেখো, আমি এইচএসসি লাইফের কিছু কথাবার্তা বলতে চাই। এইচএসসি লাইফের কথাবার্তা তোমাদের যারা শুনতে ভালো লাগবে না তারা একটু টান দিয়ে পরের টুকুতে চলে যাও। দেখো, এইচএসসি লাইফে আমার সাথে যেটা মানে শুরুতে আমার মাথার মধ্যে ছিল যে সেটা হলো আমি বুয়েটে পড়বো। ইঞ্জিনিয়ারিং পড়াশোনার যে একটা ব্যাপার স্যাপার ওটা কিন্তু শুরু থেকে ছিল, এসএসসি আগ থেকে ছিল। আমি গ্রামের স্টুডেন্ট, আমার পরিস্থিতি হচ্ছে এরকম ছিল যে তোমরা যারা সিলেটি আছো তাদেরকে হয়তো রিলেট করতে পারবা যে সিলেটির একটা ট্রেন্ড আছে যে ওরা পড়াশোনার থেকেও বেশি ওদের ইচ্ছা হচ্ছে বাইরের দেশে চলে যাওয়া, টাকা পয়সা ইনকাম করা, ইউরোপ অথবা লন্ডন। হ্যাঁ, সেকেন্ড লন্ডন হিসাবে সিলেটকে বলা হয়। তো আমি ফ্যামিলির বড় ছেলে, তার উপরে হচ্ছে আমার বাবা অনেক আগে মারা গেছিলেন। সো দেখা যাচ্ছে যে ফ্যামিলির বড় ছেলের উপরে অনেক দায়িত্ব থাকে। সো সেই দায়িত্বের জায়গা থেকে আমাকে কিন্তু অনেকটা ফোর্স করা হয়েছিল যে আমি যাতে বাইরের দেশে চলে যাই এবং ফ্যামিলির হালটা ধরি। তো সেই জায়গাটাতে ইঞ্জিনিয়ারিং পড়ার যে একটা থিঙ্কিং কিংবা কলেজে আসা, সিলেট শহরে আসা গ্রাম থেকে, যেখান থেকে আসলে কোনো টিচার ছিল না, কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা ছিল না। হ্যাঁ, যাই হোক, ওই কাহিনীতে আমি না যাই, ওইটা আর বড় মেসাকার কাহিনী, এটা এক ভিডিওতে বলা পসিবল না। বাট ধরে নাও আমি কলেজে আসছি অনেক কষ্ট মষ্ট কইরা, বাট আসার পরে আমার সব থেকে বড় প্রবলেম ছিল যে আমাকে তাদেরকে বোঝানো লাগছে যে আমাকে পড়াশোনা করতে হবে। কেন? ফ্যামিলিতে এবং আশেপাশের পরিবেশের মানুষজনকে আমাকে ওই ধরনের কি বলা যায় লজিক দিতে হয়েছে যে আমি কেন পড়বো। মানে জিনিসটা এমন ছিল যে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়বো বা ইঞ্জিনিয়ারিং পড়বো, এই ব্যাপারটা তাদের কাছে খুবই অবাক হওয়ার বিষয় ছিল যে কি করবে সে, এরকম করতেছে কেন, বাইরে দেশে চলে যাওয়ার তো কথা। কারণ তারা বেশিরভাগই ভার্সিটির নামই চেনে না। এখন পর্যন্ত অনেকে কলেজ বলে এটাকে ডাকে আর কি, বলে যে তোর কলেজ কবে বন্ধ হবে। তো এই হচ্ছে সিচুয়েশন ছিল আর কি। যে যাক, আমার আম্মু টিচার মানুষ ছিলেন, সো দেখা যাচ্ছে যে ওনাকে বোঝানোটা আমার জন্য খুবই ইজি ছিল। হোয়াট এভার। সো আমার ড্রিম ছিল বুয়েটে পড়া। হ্যাঁ, তো বুয়েটের জন্য আমি শুরু থেকেই একদম এইচএসসি লাইফের ফার্স্ট দিন আমার এখনও মনে আছে, আমি যেদিন ভর্তি হই ওই দিনের পর থেকে আমার এখন পর্যন্ত আমি মনে করতে পারি না যে এমন কোনো দিন গেছে ঈদের দিন ছাড়া যে আমি পড়াশোনা করি নাই। আমার সাথে যারা মেস লাইফে যারা আমার সাথে ছিল, আমার একটা ফ্রেন্ড, সে হচ্ছে রুয়েটে পড়তেছে এখন, সাব্বির নাম। আর আরেকটা ফ্রেন্ড ছিল হচ্ছে সাইদুর, সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে। যাই হোক, তারা জানে যে আমি সারাক্ষণ হচ্ছে চেয়ার টেবিলে আমি সারাক্ষণ ওই যে আঠার মতো লেগে থাকতাম। তারা চিল থাকতো, পড়াশোনা মানে করলে করতো, না করলে নাই। ওই যে রুয়েটে যে ফ্রেন্ডটা বললাম, সে অনেক ট্যালেন্টেড ছিল। হ্যাঁ, লাইক সে মানে খুব দ্রুত জিনিসগুলো বুঝে যাইতো, ম্যাথ অনেক ফাস্ট করতে পারতো। মানে অলিম্পিয়াড দেওয়া পাবলিক, অলিম্পিয়াডে সবসময় দেখা যাচ্ছে যে সে ম্যাথমেটিক্সে ওই ন্যাশনাল লেভেলে যা কম্পিট করে আসছে। সো তাদের সাথে আমি মেসে উঠছি একদম।
বেসিক ল থেকে এসএসসিতে কোনো মতে এ প্লাস পাইছিলাম আর কি, কষ্ট মষ্ট কইরা 6 মাস ওই ফাহাদ স্যারের ক্লাস দেখে দেখে অনলাইনে। যাই হোক, তো এই যে একটা পরিস্থিতি আসার পরে আমি সারাদিনই পড়তাম, কারণ আমি দেখতাম যে জিনিসগুলো আমি বুঝতে আমার সময় লাগতেছে। এই জায়গায় তোমাদেরকে আমি একটা জিনিস বলি, যাদের একটু বুঝতে প্রবলেম হয়, অন অ্যান এভারেজ যারা, আমি এভারেজের চেয়েও নিচে ছিলাম ওই সময়টাতে, তো এখনও এভারেজ বাট একটু আপডেট হয়েছে। যাই হোক, তোমরা যারা এভারেজ স্টুডেন্ট আসো, যে মনে হয় যে পড়াশোনা কম বুঝতেছো বা সময় বেশি লাগতেছে বুঝতে, একটা ফ্রেন্ড হয়তো তোমার এই জিনিসটা দ্রুত বুঝে যাচ্ছে কিন্তু তুমি বুঝতে একটু সময় লাগতেছে, জাস্ট চিল। তুমি এই জায়গাটাতে তোমার নিজেকে ছোট করার কিছু নাই। একটা একটা জিনিস চিন্তা করো যে সবার কিন্তু ওই বুঝার ক্যাপাবিলিটি সেম না। তুমি হয়তো এমন একটা জিনিস ভালো পারো যেটা ওই ফ্রেন্ড পারে না। যেমন আমার ওই ফ্রেন্ডের থেকে আমার আমার কিছু গুণ ভালো ছিল, তাই না? সে হয়তো ম্যাথমেটিক্স ভালো পারে, আমি অন্য একটা সেক্টরে ভালো করতেছিলাম। লাইক আমি লেখালেখিতে অনেক ভালো করতেছিলাম, আমার কিছু লেখা ভালো ভালো পোর্টালে বের হয়েছিল, তখন প্রথম আলোতে একটা গল্প বের হয়েছিল। সো দেখো, মানুষের ট্যালেন্ট কিন্তু আলাদা আলাদা জায়গা, তো তার পড়াশোনায় তার ট্যালেন্টটা ছিল, তো তার সাথে তোমার কম্প্যারিজনটা হয় না। যদিও আমি শুরুর দিকে কম্পেয়ার করতাম যে এই শালায় বসছে আর বসেই সে ম্যাথমেটিক্স করে ফেলতেছে, আর আমি সারাদিন ধরে একটা ম্যাথ নিয়ে বসে আছি, পারতেছি না, এই লেভেলের হচ্ছে তার তার সাথে আমার কম্প্যারিজন ছিল। তো যাই হোক, সে অনেক মানে চিল পাবলিক ছিল, বাট আমি সারাক্ষণ চেয়ার টেবিলে থাকতাম যে বাবা আমাকে ভালো একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তে হবে, রুয়েট কুয়েট চুয়েটে অথবা বুয়েট ছিল মাথার মধ্যে সর্বপ্রথম। হ্যাঁ, তো এই মেস লাইফের হচ্ছে অনেক কাহিনী আছে। হ্যাঁ, আমি ফ্ল্যাশব্যাক নামে একটা অপশন দিছি, দেখো ফ্ল্যাশব্যাক বলতে এটা হচ্ছে এসএসসির থেকে শুরু। এসএসসির পরীক্ষার যখন কাছাকাছি ছিল তখন আমি বুঝতে পারতেছিলাম যে আমাকে দিয়ে কিছু হবে না, কারণ আমার মাথায় কিছুই নাই। আমি 6 মাস আগে আমি প্রচুর মোবাইলে এডিক্টেড ছিলাম। সিওসি তোমরা হয়তো নাম শুনছো, হ্যাঁ, ক্ল্যাশ অফ ক্ল্যান্স, ওইটা নিয়ে প্রচুর সময় দিতাম। পড়াশোনা ছিলাম না, ইমেচিউর ছিলাম অনেকটা, মানে দিন দুনিয়ার যে একটা কি বলা যায় ভাবসাব, ওইটা মাথায় তখনও কাজ করতেছিল না, ইমেচিউর ছিলাম। দুনিয়াটা যে কতটুকু কঠিন, দুনিয়ার সামনের যে রাস্তাটা যে কতটুকু আমার জন্য কি বলা যায় আঁকাবাঁকা, হ্যাঁ, ওইটা আসলে তখন মাথায় আসতেছিল না। দুনিয়াটা তখন রঙিন মনে হচ্ছিল। হ্যাঁ, যদিও কিছু কিছু জিনিস ছোটোবেলা থেকেই বোঝা শুরু করছি, এটা খুব স্বাভাবিক, যেহেতু অনেক ছোটোবেলায় বাবা মারা গেছে, সো অনেক জিনিসগুলো বুঝতে শুরু করছিলাম তখন। বাট ওই যে অ্যাকচুয়াল পড়াশোনার যে একটা তোমার নিড বা পড়াশোনার যে একটা ব্যাপার, ওইটা কিন্তু তখন পর্যন্ত মাথায় ঢুকতেছিল না। হ্যাঁ, হোয়াট এভার। তো এই হচ্ছে এভারেজ স্টুডেন্টের থেকেও কম ছিল আমার যে ব্যাপারটা। মেস লাইফের একটা ব্যাপার তোমাকে আমি ওই যে বললাম, আমার ফ্রেন্ড দেখা যাচ্ছে যে প্রচুর পড়াশোনা করা লাগতেছে না তার, সে বসতেছে করে উঠে যাচ্ছে। হ্যাঁ, আমি তখন দেখা যাচ্ছে দিন রাত পরে আমার হচ্ছে না, তো সবাই বলতো যে পাগল হয়ে যাবো এত পড়লে। দেন আমাকে অনেকের সাথে কম্প্যারিজন করতো যে তুই এত পড়াশোনা করতেছিস, তোর ওই ফ্রেন্ড তো কম পড়ে, তোর কি মানে ব্রেন কম নাকি, হেনতেন অনেক ধরনের কথাবার্তা বলতো। যে মেসে আরও অনেক মানুষজন ছিল, তো অনেক কথাবার্তা নিচু নেগেটিভ কথাবার্তা বলতো, তো আমার মাথার মধ্যে সারাক্ষণ এটা ট্রিগার করতো। তো একটা কাহিনী আমি তোমাদেরকে বলি যে আমার ওই ট্রানজিশনটা কেমন হয়েছে পরবর্তীতে। দেখো, আমি যখন ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়ে দিলাম, ফার্স্ট ইয়ারের পরীক্ষা দেওয়ার পরে মনে হয় 2-3টা সাবজেক্টে ফেল আসছে আমার। হ্যাঁ, তো ওই 2-3টা সাবজেক্টের ফেল আসার পরে তখন প্রথম ধাক্কাটা আমি খাইছিলাম যে আমি কি করতেছি অ্যাকচুয়ালি। আমি এত পড়াশোনা করেও আমার তো আলটিমেট যে আউটকাম, আমার যে ইঞ্জিনিয়ারিং পড়ার যে স্বপ্ন, বিশ্ববিদ্যালয়ে যে পড়ার যে স্বপ্ন, সেটা কি আদৌ আমার পূরণ হবে? আমি তো ফেল হয়ে গেছি। হ্যাঁ, আমার ওইদিকে ওই ফ্রেন্ডটা যে কথা বলছিলাম সাব্বির, সে পড়াশোনা না করে অনেক ভালো করতেছিল। হ্যাঁ, তো আমার ট্রানজিশনটা তখন আসছিল ওই ফার্স্ট ইয়ারের রেজাল্টের পরে। তখন আমার মাথায় কাজ করতেছিল যে এই মেসে আমার থাকা যাবে না আর। হুম, এই যে দেখো, জুন চেঞ্জ করা, আমি দেখতেছি যে এটা আমার এক ধরনের ক্রাইটেরিয়া হয়ে যাচ্ছে। আমার ওই ফ্রেন্ড না পড়েও পারতেছে, ওইদিকে আমি সারাদিন পড়েও পারতেছি না। তো সারাক্ষণ তার সাথে একটা কি বলা যায়, আমার মাথার মধ্যে কম্প্যারিজন চলতো যে হ্যাঁ হ্যাঁ আমি তো পারতেছি না, আমাকে দিয়ে কি আদৌ হবে? মেসের মানুষজনে একটু কথাবার্তা অন্যরকম বলতো। তো এই ধরনের ব্যাপারগুলো তখন কাজ করতেছিল আমার সাথে। হ্যাঁ, তো একটা ব্যাপার তোমাকে আমি বলি, একটা ইথিক্স নামে একটা ব্যাপার আছে যেটা আমার মধ্যে কাজ করতেছিল। কারণ এজ ইউজুয়াল আমার হচ্ছে দেখা যাচ্ছে কি যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেমন অনেকটাই ধার্মিক টাইপের। হ্যাঁ, তো আমার ভাই একটা হাফেজ, তো আই থিঙ্ক তোমরা একটু অ্যাজিউম করে নাও। তো ওই জায়গাটা থেকে একটা ইথিক্সের ব্যাপার ছিল যে আমি যাই করব অন্যায় করব না। যেমন ওই আমাদের সরকারি কলেজ এবং এমসি কলেজ, ওইখানে যারা পড়ছো তারা জানো যে যখন টিসির টাইম আসে, যে ফার্স্ট ইয়ারের রেজাল্টের পরে দেখা যাচ্ছে যে অনেকেই হচ্ছে টিসি নিয়ে সরকারি কলেজ থেকে এমসি কলেজে চলে আসে। কোনো দরকার নাই, মানুষ টিসি নেয় কখন, যখন তার বাসা দূরে হয়। হ্যাঁ, কিন্তু সে জাস্ট টিসি নিয়ে আসতেছে এমসি কলেজে, কী কারণে? ওই যে সে স্কুলে হচ্ছে একসাথে ছিল অনেকে, কি বলা যায়, পিছনে পিছনে বসে পরীক্ষা দিছিল না, তো রেজিস্ট্রেশন তো একটার সাথে আরেকটা মিলে যায়। তো এমসি কলেজে আসলে সে ভালো ভালো স্টুডেন্টদের পিছনে বসবে এবং বসে ওইখানে দেখা থেকে সে A+ পেয়ে যাবে। এই ধরনের টেন্ডেন্সি ছিল, এখনও পর্যন্ত আছে। শুধুমাত্র রুল মিলায়া পিছনে বসে ভালো রেজাল্ট করার জন্য এমসি কলেজে আসে অনেকেই।
বাট এখন যদিও সরকারি কলেজে অনেক আপডেট হয়েছে, সবাই এ প্লাস পাওয়ার পরেও চান্স পায় না। যাই হোক, তো এই ব্যাপারটা ছিল। তো আমাকে মেসের মানুষজন প্রচণ্ড রকমের মানসিক ট্রমার মধ্যে রাখছিল যে আমাকে যাওয়াই লাগবে, নাহলে আমি হয়তো ভালো করব না, আমাকে দিয়ে হয়তো বা এ প্লাস আসা সম্ভব না, এই ধরনের কথাবার্তা বলতো। তো আমি ভাবতাম, আমি অনেক ভাবছি যে আসলে আমি যদি এই কাজটা করি, আমি যদি সরকারি কলেজ থেকে এমসি কলেজে যাই, তাহলে সবাই বলবে কি যে আমি হয়তো বা নিজের উপর আমার কোনো কি নাই, আস্থা নাই। সবাই রাখ, আমি নিজে, আমার নিজের কি মনে হবে, রাতে ঘুমানোর পরে কি মনে হবে, ঘুমাইতে যদি যাই আমার মনে হবে যে আমি নিজে মনে হয় আহ, মানে নিজের উপর কনফিডেন্ট না। সো এই যে ব্যাপারটা ইথিক্স এবং নৈতিকতার যে একটা ফিল, ওইটা কিন্তু তখন ছিল আমার মধ্যে। তো এই সব কিছু মিলায়ে আমি আর টিসিতে যাই নাই। আমি বলছি যে না, আমি এখানে থেকে এ প্লাস পাইলে পাবো, নাইলে দরকার নাই। এই হচ্ছে ব্যাপার। দেন আমি মেস চেঞ্জ করি। মেস চেঞ্জ করে আমি আসি হচ্ছে আমাদের যেই শহরের একটু ভিতরে, হ্যাঁ, ওইখানে একটা মেসে উঠি একলা। এবং ওই মেসে হচ্ছে আরও অনেক কাহিনী। মেসের মধ্যে বা তখন একলা একলা হয়ে গেছি, কোনো ফ্রেন্ড কেউ ছিল না তখন পর্যন্ত আমার সাথে। আসলে আমার নিজের কেউ ছিল না। সম্পূর্ণ একটা নতুন মেসে উঠছি, যেখানে আমি ছিলাম শুধুমাত্র স্টুডেন্ট, বাকি সবাই ছিল হচ্ছে জব করতো, হেন তেন পেন হোয়াট এভার। তো ওইখানে যাওয়ার পরে যেই চারতলায় থাকতাম আমি, ওইটা আম্বরখানার ওইদিকে একটু ভিতরে। তো চারতলায় আমি থাকতাম। তো এখানে একটা বারান্দা ছিল, বারান্দায় বসে মানে আই থিঙ্ক আমার মনে আছে যে আমি প্রতিদিন, মানে প্রতিদিন নিয়ম করে রাত 12টা থেকে 2টা পর্যন্ত টানা হচ্ছে মানে হুদাই কান্না করতাম। হ্যাঁ, হুদাই, মানে প্রচুর বিষণ্ণ লাগতো শুরুর দিকে, যখন আমি নতুন নতুন উঠছি মেসে প্রচুর কান্না করতাম যে লাইফে কি ঘটতেছে। ওইদিকে আমি বা সরকারি কলেজে পরীক্ষায় অনেকগুলোতে ফেল হয়ে গেলাম। আর এদিকে মানে সব কিছু মিলে মেসাকার অবস্থা। ওইদিকে সাপোর্টও তো নাই ফ্যামিলির, তাই না? সবাই তো আর পড়াশোনা নিয়ে শুরু থেকে সাপোর্ট দিচ্ছিল না। আমি পুরো একটা হতাশার মধ্যে পড়ে গেছি যে কি করব। সম্পূর্ণ অস্তিত্বহীন ছিল যে আমি পড়াশোনা করে আদৌ কিছু করব কি না। সেই জায়গাটা থেকে এসএসসির সময় 6 মাস অনেক কষ্ট মষ্ট করে পড়ে এ প্লাস পাইয়া তখন কলেজে অনেক স্বপ্ন নিয়ে আসলাম। ক্লাস হয় না, তারপর দেখা যাচ্ছে যে সবাই নিজে নিজে পড়তেছে, অনেক টিচারের কাছে পড়তেছে। তো আমার অনেকগুলো টিচারের কাছে পড়ার মতো অবস্থা ছিল না, বাসা থেকে আম্মু শুধু থাকার টাকাটা দিতে পারতো। সো আমার কাছে আসলে ওইটা বিবেকে বাধ্য আসলে যে আমি যা আরও বেশি টাকা নিয়ে এসে পড়াশোনা করব। হ্যাঁ, 1-2বার চেষ্টা করছি, কিন্তু দেখা যাচ্ছে যে আম্মুর উপর অনেক বেশি প্রেশার পড়তেছে। দেন আমি বাদ দিয়ে দিছি টিউশন পড়াটা। তো ওই মেসে ওঠার পরে আমি একলা হয়ে গেলাম। তো কয়েকদিন এভাবে গেছে, যাওয়ার পরে আমি থিঙ্ক করলাম যে আমাকে কিছু একটা করা লাগবে লাইফে। আমার সামনে বিরাট, আমি তখন ভিজুয়ালাইজ করা শুরু করছি যে বিরাট বড় একটা প্রেশার কিন্তু সামনে অপেক্ষা করতেছে। যদি আমি কোনো কারণে এই জায়গাটাতে হোঁচট খাই, কোনো কারণে যদি এই জায়গাটাতে ভালো না করতে পারি, তাহলে আমার পক্ষে আগানো পসিবল না। হ্যাঁ, তো ওই মাঝখানে অনেকের সাথে সম্পর্ক হয়েছে। জানো তো এই বয়সের যে একটা ব্যাপার স্যাপার, ইমোশনাল যে অনেক কিছু, ইমেচিউরিটি যেটাকে বলো, অনেক কিছু, অনেক কাহিনী ভিতরে হয়েছে। প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু কামব্যাক করা লাগছে আমাকে। প্রত্যেকটা জায়গা থেকে অনেক বাজে বাজে জিনিস কিন্তু হয়ে গেছে আমার সাথে, কিন্তু একা একা যখন ছিলাম ওই পড়াশোনার মাঝখানে। বাট থিঙ্ক ইজ, আমি প্রতিদিন ওই কাজটা করার পরে, কান্নাকাটি করার পরে, যখন মানে এইটা সেট করলাম যে যাই হোক আমি এখন থেকে দিন রাত 24 ঘন্টা পড়বো এবং একটা ভালো কামব্যাক করব। দেন আমি ইউটিউবের ভিডিওগুলোকে আমি হচ্ছে নিজের কি বলবো যে দৈনন্দিনের টিউটর হিসাবে নিয়ে নিছিলাম। হ্যাঁ, ইউটিউবের। তো আমি ইউটিউবের কিছু কিছু ভিডিও কি কি দেখবো না দেখবো ওইগুলো সেট করে নিছিলাম যে আমি এই ভিডিওগুলো দেখবো, আমার বেসিকটা আমি স্ট্রং করব। তো একটা ট্রানজিশন তোমাকে আমি দেখাই। এখানে আমি ছিলাম একদম জিরো লেভেলে, যেখানে আমি অলরেডি অনেকগুলা সাবজেক্টে ফেল কলেজে, এবং আমার ওই ফ্রেন্ডটা কিন্তু অনেক অ্যাডভান্স। সে বলতে গেলে সবাই বলতো যে বুয়েটের টপ 10-এ থাকবে, এই অবস্থা ছিল তার। এবং তার ক্যাপাবিলিটি এটা ছিল, আমি অস্বীকার করতেছি না। হ্যাঁ, তো ওইখান থেকে আমি টানা 6 মাস কুত্তার মতো পড়ছি। ঠিক আছে, কুত্তার মতো বলতে কি বলবো, যে যাই ঘটে যাক, মানে আমার লাইফে অনেক কাহিনী হয়েছে মাঝখানে। ওই যে বললাম যে ইমোশনাল অনেক কিছু মানে চলে আসছিল ওই সময়টাতে, নানান ধরনের। ওই সময় যে একটু বুঝো না, ওই কাহিনীগুলো অনেক কিছু হয়ে গেছিলো মাঝখানে, অনেক ঝামেলা টামেলা হয়েছিল। ব্রেইনটা কন্ট্রোল করার মতো অবস্থা ছিল না, যে আমি যে আমার ইমোশনকে কন্ট্রোল করব, ওই অবস্থা ছিল না। তো কাহিনী টাহিনী করে কামব্যাক করে আবার আবার হুচট খাই, আবার কামব্যাক করি, আবার পড়ে যাই, আবার কামব্যাক করি। সব কাহিনী করে টানা 6 মাস আমি কুত্তার মতো পড়ছি। 1000 বার, একটা ম্যাথ হয় না, আমি 1000 বার করছি। এখনো মনে আছে আমার, ওই যে দ্বিপদী বিস্তৃতির একটা ম্যাথ ছিল কেতাব স্যারের বইয়ের, ওই ম্যাথটা আমি প্রায় 5 দিন ধরে মিলাইতে পারি নাই, কিন্তু কুত্তার মতো ওই ম্যাথটাই করছি। একদম ইজি ম্যাথটা ছিল, 5 দিন করছি আমি, যে আমাকে পারাই লাগবে, বুয়েটে চান্স পাওয়াই লাগবে। এই একটা অবস্থা ছিল আমার, যে আমার বুয়েটে পড়াই লাগবে, এমনভাবে আমি ওই জিনিসটার সাথে পিছনে, এটা জাস্ট উদাহরণ দিছি যে আমি একটার পিছনে এত সময় নষ্ট করছি।
তো আই থিঙ্ক ধরে নাও যে ওই সময় মানসিক অবস্থা কেমন ছিল। ওইদিকে ফ্যামিলি থেকে সাপোর্ট নাই, টিউশন পড়ার মতো অবস্থা নাই, এদিকে হচ্ছে নানান ধরনের ইমোশনাল ব্যাপার কাজ করতেছিল। হিউম্যান ব্রেন ভাই মারাত্মক লেভেলের চিটার। হ্যাঁ, তোমার মন দেখবা যে এত বড় বাটপার বলা যায় এটাকে, কারণ তুমি এত বেশি তোমার নিজের কন্ট্রোল করবা, দাম করে যায় দেখবে এমন একটা কাহিনী করে ফেলছে, ব্রেইনে দেখবা এমন একটা কাহিনী করতেছে যেটা তোমার সাথে যাচ্ছে না, তোমার ক্যারিয়ারের জন্য এটা অনেক ভালো না, ওই কাহিনীগুলো করে দেয়। তুমি অনেক বেশি কামব্যাক করার চেষ্টা করতেছো, তোমাকে ইমোশনের টাইনা কোনো একটা জায়গায় না ফেলায় রাখছে, ওইখান থেকে আবার কামব্যাক করা লাগতেছে। সো তুমি তোমার নিজেকে চিনতেছো না ওই সময়টাতে। তো এই কাহিনী হচ্ছিল, টানা পড়ছি পইরা টইরা। ট্রানজিশনটা আমি তোমাকে বলার চেষ্টা করি, যখন ওই যে আমাদের সময় করোনা ছিল, হ্যাঁ, পরীক্ষার 15 দিন আগে বলছিল যে আমাদের পরীক্ষা হবে না। করোনার সময় যখন বাসায় গেলাম, হ্যাঁ, তখন কিন্তু আমার ওই যে ফ্রেন্ডগুলোর সাথে সম্পর্ক আমার নষ্ট হয়ে গেছিলো প্রায়। হ্যাঁ, আমি কারোর সাথে সম্পর্ক তখন রক্ষা করতে পারি নাই, উল্টাপাল্টা অনেক কিছু বলে দিয়েছিলাম, তাদের অনেক কিছু আমার ভালো লাগে নাই। হ্যাঁ, অনেক ধরনের কাহিনী, অনেক বাজে ধরনের এক্সপিরিয়েন্স গেমিংয়ের শিকার হয়েছি, এটা খুব স্বাভাবিক। সো তাদের সাথে আমি সম্পর্ক রাখতে পারি না, কারণ আমি এক্সপেকটেশন বেশি রাখা মানুষ। আমি মানুষের উপর প্রচণ্ড রকমের এক্সপেকটেশন রাখা, মানে এটা ইচ্ছা পোষণ করি আমি সবসময়, যে আমি আমার ফ্রেন্ডদের সাথে যেমন থাকবো, আমি যেমন নিজের জান দিয়ে তাদের সাথে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করি, সেও আমার সাথে যাতে এরকম করে। যখনই আমি এই জিনিসটার মধ্যে একটা পর্দা দেখি যে সে আসলে যেটা করতেছে আমার সাথে সেটা হচ্ছে রং, এবং সে আসলে এখানে স্বার্থর জন্য কাজ করতেছে, তখনই আমি এখান থেকে সরে আসি। দেড়শো আমি ম্যাচটা ছেড়ে দিয়েছিলাম, কারোর সাথে সম্পর্কও রাখি নাই। যদি সে আমার ফ্রেন্ডটা যদি এই ভিডিওটা দেখে, সে এটার সাথে এগ্রি করবে, আমি তাদের সাথে পরে ঠিকঠাক করে নিয়েছিলাম যদিও। আচ্ছা আসো, দেন যখন বাসায় গেছিলাম, করোনার পরীক্ষা কিন্তু হয় নাই তখন, দেখো এইচএসসি পরীক্ষা হয় নাই, যখন বাসায় গেলাম তখন ওরে আমি ডাকছি, ওর সাথে দেখা সব ঠিকঠাক করে নিলাম। ওরে বললাম যে ভাই তুই আয় আমার সাথে, প্রতিদিন পরীক্ষা দিব। দুইজনই বুয়েটের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, যে তুই আয়, আমি তোর সাথে প্রতিদিন পরীক্ষা দিব। আমরা প্রতিদিন 120 মার্কের পরীক্ষা দিতাম, রিটেন। হ্যাঁ, রিটেন পরীক্ষা দিতাম 120 কিংবা 200 এই মার্কের মধ্যে। আমরা, সে আমার কোয়েশ্চেন বানাইতো, আমি তার কোয়েশ্চেন বানাইতাম, পরীক্ষা দিতাম। ট্রাস্ট মি, কোনো দিন সে আমার উপরে যাইতে পারে না। শুধু একদিন গেছিলো মেতে, একদিন মেতে সে আমার থেকে 10 বেশি পাইছে। বাকি প্রত্যেকটা পরীক্ষায় তার থেকে আমার 40 মার্কের ডিফারেন্স থাকতো, 50 মার্কের ডিফারেন্স থাকতো, আমি 40 কিংবা 50 বেশি পাইতাম। ট্রানজিশনটা বুঝছো? সে তো ওই লেভেলের অ্যাডভান্স, সবসময় টপ করা পাবলিক, বোর্ডে টপ করা, ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড দেওয়া, সব কিছু দেওয়া পাবলিক। আমি তারা ডাক দিচ্ছি তুই আয় এবার। ওই 6 মাস পরে যখন কামব্যাক করছি, তখন দিনরাত পড়াশোনা করে, অনেক ধরনের গেমিং, অনেক ধরনের নিজেকে ভাঙা গড়া চোরা সব কিছু করে টোরে, যখন আমি বুঝলাম যে ইয়েস, আমি এখন কিছুটা হইলেও জ্ঞান অর্জন করছি, আমি এখন ফাইট করার মতো আমার ভিতরে শক্তি আসছে, আমি বেসিক জানি, আমি প্রবলেম সলভ করতে জানি। হ্যাঁ, এই ধরনের ব্যাপার যখন আসে, তারপর তুই আয়, সেটা স্বীকার করবে। সেটা ভিডিওটা যদি দেখে সেটা স্বীকার করবে যে এই অবস্থা আমার হয়ে গেছিল। আমার কোয়েশ্চেন সে বানাইতো, আর তার কোয়েশ্চেন আমি বানাইতাম। দেন আমার সাথে তার মার্কেট ডিফারেন্স 40 থেকে 50, আমি বেশি পেতাম। আমার ফ্যামিলিতে ওইটা বলছিলাম, আমার আপু এবং আম্মুকে প্রতিদিন যাই বলতাম যে এই হচ্ছে আমার অবস্থা। ওই হচ্ছে পুরা গ্রামে তারা সবাই চেনে, এবং সে বোর্ডের ভালো করার ছেলে। সো তাকে আমি কম্পিট দিচ্ছি মানে কি, আমার অনেক ইমপ্রুভ হয়েছে, আমার বিলিভ হওয়া শুরু করছে। আরও কীভাবে দেখো, আমি কিন্তু উইকলিগুলোতে, ওই যে উদ্ভাসের উইকলি হইতো না, ওই উইকলিগুলোতে রেগুলার বেসিসে আমি টপ 500-র ভিতরে থাকতাম। হ্যাঁ, 100 এবং 200 এগুলো তো উইকলি চেঞ্জ হইতো, বাট আমি 500-র ভিতরে টপ থাকতাম সবসময়। সো ওই ধরনের এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয়েছে যে ইয়েস, আমাকে দ্বারা কিছু হইলেও সম্ভব। দেন পরীক্ষার সময় আসলো, অ্যাপ্লিকেশনের সময় আসলো, সবাই বাসায় বসে আসি, তখন হচ্ছে মোটামুটি করোনার আবেশ শুরু হয়ে গেছে, বাসায় বসে সব কিছু করা লাগতেছে, অ্যাপ্লাই করলাম। দেন এই জায়গাটাতে আমি কী ভুল করছি দেখো, তোমরা যারা এইচএসসি হচ্ছে কি বলা যায় 24 ব্যাচের যারা অ্যাপ্লাই করতেছো এই মুহূর্তে, কিংবা যারা 25 ব্যাচের আছো, তারা একটু খেয়াল করবা ভালো করে। আমি অ্যাপ্লাই করার সময় এত পরিমাণ কনফিডেন্ট, আমার ওই যে বললাম তার সাথে পরীক্ষা দিয়ে এবং উইকলি পরীক্ষা দিয়ে আমার মধ্যে একটা কি বলবো, একটা অহংকার টাইপ চলে আসছিল যে ইয়েস আই এম ডুইং সামথিং, আমি পারবো, এই ধরনের একটা, এটা অহংকারই বলা যায়। কেন বলছি দেখো, আমি এত পরিমাণ কনফিডেন্ট ছিলাম, ওভার কনফিডেন্ট যেটাকে বলে। আমি ডিইউ, জিএসটি এবং বুয়েট এই 3টাতে শুধু অ্যাপ্লাই করছি, আর কোথাও অ্যাপ্লাই করি নাই। আমি জানতাম যে হ্যাঁ আমার বুয়েটে হয়ে যাবে। আর দেখো রুয়েট কোয়েট চিওটে কিন্তু আমি বসতেই পারি নাই, বুঝছো? রুয়েট কোয়েট চিওটে আমি বসতে পারি নাই, কারণ আমাদের সময় তো এসএসসি পরীক্ষার মার্ক নিয়ে হিসাব করে ভর্তি পরীক্ষার জন্য এলিজিবিলিটি করছিল, তাই না? তো তখন আমার হচ্ছে এইচএসসিতে এ প্লাস আসে নাই, এইচএসসিতে এবং এসএসসিতে ইংলিশে এ প্লাস আসে নাই, যার কারণে আমি রুয়েট কোয়েট চিওটে বসতেও পারি নাই। তার মানে ইঞ্জিনিয়ারিং এক্সপেরিয়েন্টের ক্ষেত্রে আমার হাতে কি আছে? ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমার হাতে আছে শুধুমাত্র বুয়েট। ওইদিকে রুয়েট কোয়েট চিওটে কিন্তু আমার পরীক্ষা বসার মতো এই যে এলিজিবিলিটি নাই। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো প্রথমেই হচ্ছে পরীক্ষা হলো ডিউতে। হ্যাঁ,
তো ডিউতে পরীক্ষা হচ্ছে, দেখো প্রথমত হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যেহেতু, সো এখানে ক্যালকুলেটর ছাড়া প্রিপারেশন কিন্তু ছিল না, সব কিছু ক্যালকুলেটর বেস প্রিপারেশন ছিল। হ্যাঁ, সম্পূর্ণ প্রিপারেশনটা ছিল হচ্ছে ক্যালকুলেটর বেসড, ক্যালকুলেটর ট্রিক্স এগুলো দিয়ে হচ্ছে রিটেন পরীক্ষার প্রিপারেশন ছিল। তো স্বভাবতই হচ্ছে ডিউ বা ভার্সিটির জন্য যে প্রিপারেশন আলাদা করে নিতে হয় ওইটা কিন্তু স্বভাবতই হয় নাই। ক্যালকুলেটর ছাড়া কীভাবে ট্রিপস এবং শর্টকাট দিয়ে করতে হয় বলে কিন্তু তখন শিখি নাই। ওই যে মাথায় শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ছিল, ইঞ্জিনিয়ারিং কোচিং, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, ইঞ্জিনিয়ারিং সব কিছু ক্যালকুলেটর বেসড, যার কারণে দেখা যাচ্ছে কি যে আলাদা করে ওই ভার্সিটির জন্য প্রিপারেশনটা হয় নাই। এই জন্য তোমাদেরকে আমি বলবো সবসময় তোমরা যারা মেডিকেল থাকো কিংবা যেই থাকো, সবসময় তোমরা যেটা করবা ওইটার পাশাপাশি একটা অল্টারনেটিভ রাখবা। যদি ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট হও তাহলে ভার্সিটির জন্য আলাদা করে একটি প্রিপারেশন নিবা, মেডিকেল হইলে ভার্সিটির জন্য আলাদা করে একটি প্রিপারেশন নিবা, আলাদা একটা অল্টারনেটিভ রাখতে হবে। আমি কিন্তু এখানে অল্টারনেটিভের জন্য আলাদা করে কোনো কষ্ট করি নাই। আমি ভাবছি যে আমার হয়ে যাবে, রুট কোড চুয়েটে তো যে কোনো একটা তো হয়ে যাবে, এরকম মাইন্ডসেট ছিল। যার কারণে আমি তো জানতাম না আগে থেকে যে আমি অ্যাপ্লাই করতে পারবো না, আমি পরীক্ষায় বসতে পারবো না, এটাকে আমি জানতাম আগে থেকে? আমি তো জানতাম না। আমি ভাবছিলাম যে এইটাই, যে অ্যাকচুয়ালি আমি যদি বুয়েটও চান্স নাও পাই, রুট কোড চুয়েটে তো আমার অবশ্যই একটা সিট থাকবে। কারণ এই যে উইকলি তারপরে এই পরীক্ষা দিয়ে তখন বুঝছিলাম এমন একটা ওভার কনফিডেন্ট, যার কারণে আমি ভাবছি যে ওকে ইঞ্জিনিয়ারিংগুলোতে অ্যাপ্লাই করবো আর কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। মাথায় আর কোনো কিছুই ছিল না, কুয়েট চুয়েট এগুলা বুয়েট ছাড়া মাথায় RU JU GST হ্যান ত্যান ডিউ কিছুই মাথায় ছিল না। হ্যাঁ, ওকে, যাক, যখন আস্তে আস্তে সময় আসলো তখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে আমি কি ভুলটা করতেছি। তখন আস্তে আস্তে বোঝা শুরু করছি যে হ্যাঁ, আমি কুয়েট চুয়েটে অ্যাপ্লাই করতে পারি নাই, আমার সামনে বিরাট সমস্যা সম্মুখীন হওয়া লাগবে। কারণ আমার ওই দেখো সম্ভাবনা কমে গেছে, আমি যদি এগুলোর মধ্যে চান্স না পাই তাহলে আমাকে বেকার বসে থাকা লাগবে, এটা হচ্ছে বিষয়। এবার আসো, ডিউর পরীক্ষা প্রথম হইল, ডিউতে পরীক্ষা দিলাম। ডিউর পরীক্ষার সময় পরীক্ষা শেষে 68 পাইলাম, মেতে 0। এটা কে ধরতে পারছো বলো তো? মানে আমি 68 পাইছি ওভারঅল, কিন্তু মেতে 0। নিশ্চয়ই অনেকে ধরে ফেলতে পারছো, অনেকের সাথে ধরে ঘটছেও। আমি ওই যে উপরে যে সেট আছে না, যে আমি ম্যাথমেটিক্স দাগাবো না, বায়োলজি দাগাবো না, ইংলিশ দাগাবো, ওইটা পূরণ করে দিতে হয় অপশনাল হিসেবে। আমি অপশনালের জায়গায় অন্য একটা জিনিস দাগায় দিয়ে আসছি। এবং আমি যেদিন পরীক্ষা দিই ওই দিনই আসলে পরীক্ষার হল থেকে আমি সাস্টে পরীক্ষা দিয়েছিলাম ডিউর, বের হয়ে আমি গুলচত্বর থেকে একটু দূরে যাওয়ার পরেই মাথায় কাজ করছে যে আমি এই ভুলটা করছি। আমি আবার আসছি, আসার পরে যা স্যারদের হাতে পায়ে ধরছি, স্যারেরা মানে নাই, বলতেছে যে এটা এমনি ঠিক হয়ে যাবে, হ্যান তেন বললো। পরীক্ষার রেজাল্ট দিল, দেওয়ার পরে কি এই যে ম্যাথে 0, আমি পাইছি ডিউতে 68। এবং সে সময়টাতে 70-তে ফিজিক্স পাইছিল, পিওর সাবজেক্ট পাইছিল কিন্তু ডিউতে। তো দেখো কি পরিমাণ, আমি কি অ্যাটলিস্ট ম্যাথে 5-6 পাইতাম না? এই শুরু আমার সাথে, দেখো এই কিন্তু শুরু, কাহিনী শুরু এখনকার এই যে অ্যাডমিশনের যেই ব্যাপারটা, মারা খাওয়ার ব্যাপারটা। এই গেল একটা, যার পরে হঠাৎ করে চলে আসলো জিএসটি পরীক্ষা। তো এই মারাটা তো আমি জানি, এইদিকে জানি যে রোড করছি, ওইটা আমি পরীক্ষা দিতে পারবো না। ওইদিকে বুয়েট হচ্ছে একটাই, জানো সবাই, বুয়েটও তো আর সবাই চান্স পায় না। বাট একটা প্রেশার ছিল না আমার হাতে, আমার তো কোথাও চান্সও নাই এর মধ্যে। এই আসলো জিএসটিতে যায় এত পরিমাণ নার্ভাস হয়ে গেছি, আমি কি বলবো, এত পরিমাণ নার্ভাস হয়ে গেছি। তার উপরে আমার কিন্তু পারদর্শিতা নাই এখানে, আমি কিন্তু শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স ছিলাম। সো আমার এই পরিমাণ নার্ভাস থাকার কারণে আমি ওইখানে পাইলাম কত, 39.25, মেতে পাইলাম 1.25। দেখো 39.25, মেতে পাইলাম 1.25, 2020 সালের কথা। এই হচ্ছে আমার প্রোফাইল। তাহলে দেখো, ফার্স্টে হচ্ছে আমি ডিউতে রিজেক্টেড, ওইদিকে জিএসটিতে রিজেক্টেড, এবং এমন পরিমাণ নাম্বার পাইছি যে এই নাম্বার বলতেও লজ্জা লাগতো। এই ছিল হচ্ছে অবস্থা। আসলে এখন হাতে কি আছে, বুয়েট। ওকে, আমার মাথা ছিল কি আমি বুয়েটে এবার ফাটায় পরীক্ষা দিব, বুয়েটে আমার চান্স পাওয়াই লাগবে, এমন একটা অবস্থা যে আমার যে হাতে যদি আর কিচ্ছু নাই, বুয়েটে আমার ভালো মার্ক তোলাই লাগবে, এরকম একটা অবস্থা। দিলাম বুয়েটে, গেলাম প্রিলি পরীক্ষায়, প্রিলিতে টিকলাম, প্রিলিতে আমার হয়ে গেল। এবং প্রিলি পরীক্ষা দেওয়ার পরে আমার প্রথমবার মনে আছে, প্রিলি পরীক্ষা দেওয়ার পরেই আমি প্রথমবার সিগারেট ধরেছিলাম। এটা হচ্ছে ব্যাপার, কারণ আমার হাতে এই যে কিছুই ছিল না, এত ওই যে এইখান থেকে ট্রানজিশন করে যে আমার ফ্রেন্ডদের সাথে কম্পিট করে 40 থেকে 50 পাওয়ার ব্যাপারে চলে আসা, উইকলিতে ভালো মার্ক আর্ন করা, এটা কিন্তু আমার জন্য স্মুথ কিছু ছিল না। কুত্তার মতো পড়ছি, পাগলের মতো পড়ছি, অমানসিক যন্ত্রণা যাকে বলে। ফজরের রক্তে ঘুমাইতাম প্রত্যেকবার, সারা রাত পইরা। এই অবস্থায় আমার কোথাও চান্স হলো না। বুয়েটের প্রিলি দিয়ে আসা কমলাপুরে, যাই হোক, প্রিলি দিলাম এবং রিটেন দিলাম। রিটেনে যা গুল্লা, যেদিন রেজাল্ট দিবে আমার সব কিছুতে রিজেক্টেড, দেন আমি রিটেন দেওয়ার পরে বুঝলাম যে আমার চান্স হয়তো হয়ে যাবে, কারণ আমি সবগুলো প্রবলেম আমি সলভ করে দিয়ে আসছিলাম। কিন্তু হয়তো বা সিলি মিস্টেক কিংবা প্রেশার কিংবা নার্ভাসনেস সব কিছুর কারণে আমার ওয়েটিং লিস্টেও আমার নামটা আসলো না। এবং সব কিছু থেকে
এই যে আমার সব কিছু শেষ, সব কাহিনী শেষ, শেষ হয়ে আমি জিরো নিয়ে বসে আছি বাসায়, কোথাও চান্স হয় না, আমি বসে কান্না করতেছি আম্মাকে ধরে, লিটারেলি এই হচ্ছে অবস্থা। তারপর সেক, এই যে দেখো সেকে হচ্ছে আমার একটা বড় ভাই আমাকে জোর করে অ্যাপ্লাই করাই দিল, দেন পরীক্ষা দিলাম সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, ওইখানে যা সিভিল ইঞ্জিনিয়ারিং আমার নাম চলে আসলো। যাই হোক, একটা সবাই জানে হয়তো বা এটা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ সম্পর্কে তোমরা শুনছো, কলেজ। সো এখানে গেলাম, মানে যাওয়ার ইচ্ছা ছিল না, বাইরে দেশে চলে যাব। তারপর অনেক হতাশ, সবাই গেট টুগেদার করতেছে, সব ফ্রেন্ড বন্ধুরা মিলে স্কেচ নিচ্ছে টিচারদের কাছ থেকে। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা, আমি একদম জিরো হয়ে বসে আছি। সবার থেকে এত বেশি পরিশ্রম, এত বাস্তবতার শিকার, এত কামব্যাক, সবার থেকে বেশি পড়ে, তারপরেও আমার চান্স হয়, আমি জিরো নিয়ে বসে আছি, আমার অন্যান্য ফ্রেন্ডরা গেট টুগেদার করতেছে। এই হচ্ছে আমার অবস্থা। যাই হোক, পরে আম্মু গেল, মানে আমাকে বুঝাইলো আর কি অনেক বেশি, যে তুই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে যা, এটা হয়তো বা তোর জন্য ভালো কিছু একটা অপেক্ষা করতেছে ওই জায়গায়। আম্মু আমাকে অনেক বেশি মোটিভেট করলো যে এইভাবে বাসায় বসে থেকে আসলে ডিপ্রেশনে থাকার থেকে তুই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে যা। এটা কিন্তু অ্যাফিলিয়েট ছিল সাস্টেরই। তো গেলাম, যাওয়ার পরে নতুন জায়গা, নতুন বন্ধুবান্ধব, এক্সপেকটেশন ফুলফিল হয় নাই, সব কিছুতে একদম মারা। হ্যাঁ, সব কিছুতে মারা টারা খায়া একদম মানে অবস্থা খারাপ। বাট মাথায় আমার ছিল যে ইয়েস, আমাকে ইঞ্জিনিয়ারিং কলেজেও ভালো করা লাগবে, যেহেতু কোথাও চান্স হয় নাই, অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং কলেজে আমাকে ভালো করা লাগবে। ইঞ্জিনিয়ারিং কলেজে আমি পড়বো, এখান থেকেও বিদেশে যাওয়া যায়। হ্যাঁ, তখন অনেকে বলতো কলেজে পড়ি, পলিটেকনিক্যালে পড়ি, হ্যানত্যান। আমার নিজের অনেক কাছের ফ্রেন্ড বন্ধুরাও বলছিল, কাছের আত্মীয় স্বজনরাও বলছিল যে পলিটেকনিক্যালে পড়ি, কলেজে পড়ি, এত পড়ে কী হইলো। এই হচ্ছে ব্যাপারগুলো। ওইদিকে আমি বিদেশ না যাওয়ার ব্যাপারটা মানা করে দিছিলাম। তাহলে কই ধরনের প্রেশার আমার উপরে পড়তেছিল বলো তো? প্রথমত আমার বিদেশে না যাওয়ার ব্যাপারটা না করা, তাদেরকে কনভিন্স করার পরে চান্স না পাওয়া, বুয়েট রুয়েট কুয়েট চুয়েট ডিউ সাস সব কিছু থেকে বাদ, দেন ভালো পরিমাণ প্রিপারেশন নিয়েও গড়ে বসেছিলাম, কিচ্ছু করার ছিল না, একদম মানে কি বলবো, একদম হতাশ। তো হতাশার লাইফ গেল। যাওয়ার পরে এই সময়টাতে দেখো, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আসার পরে হঠাৎ করে মাথায় কাজ করলো যে আমি এখানে এটা আসলে ডিজার্ভ করি না, আমি একটু ভালো কিছু ডিজার্ভ করি। এবং আমার প্রবলেম কি ডিফাইন করলাম যে হ্যাঁ, আমার ক্যালকুলেটারের সমস্যা, বাকি সব আমার ঠিক আছে, আমার সব ধরনের থিওরি মিউরি সব মাথায় আছে, আমাকে হচ্ছে ক্যালকুলেটার বেসড প্রিপারেশন নেওয়া লাগবে। সরি, ক্যালকুলেটার ছাড়া প্রিপারেশন নিতে হবে, ক্যালকুলেটার ছাড়া আমাকে প্রবলেম সলভিং শিখতে হবে। ওইটাই করলাম, শেষ সময়টাতে বের হইলাম, ওইদিকে সিলেট ইঞ্জিনিয়ারিংয়ের পড়াও চালাচ্ছি, ওইদিকে আমি তোমার সেকেন্ড টাইমের পড়াও চালাইতেছি, এই দুইটা কাজ একসাথে করতেছি। এবং ওই সময়টাতে আই থিঙ্ক আমি বলবো যে খারাপ যায়নি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে। তো তোমাদেরকে আমি একটা জিনিস বলবো, তোমরা যারা অন্যান্য একটা ইউনিভার্সিটিতে ভর্তি আসো কিন্তু চাচ্ছ যে একটা আরেকবার সেকেন্ড টাইম দিতে, তারা কিন্তু ওই ভর্তি থেকে প্রিপারেশন নেওয়াটা তোমাদের জন্য ভালো। কারণ একটা পজিটিভিটি কাজ করে যে আমার কিচ্ছু নাই এমন না, আমার কিছু একটা আছে, আমার চান্স না হইলেও আমার একটা জায়গা আছে, মাথা গোজার একটা জায়গা আছে, থাকার একটা জায়গা আছে। এই ব্যাপারটা যখন মাথায় থাকবে, ইউ ফিল লাইক গুড। হ্যাঁ, তো যাই হোক, আমি প্রিপারেশন নিলাম, নিয়ে টিয়ে হচ্ছে সাস্টের হচ্ছে ভালো একটা র্যাঙ্ক আসলো, সাস্টের আইপিতে চলে আসলাম। তো এই হচ্ছে কাহিনী। তো আরেকটা কাহিনী আমি তোমাকে বলি, এত পরিমাণ আমি ডিপ্রেস ছিলাম, এত পরিমাণ আমার মাথার মধ্যে প্রেশারাইজড হয়ে গেছিলাম আমি। আমার এখনও মনে আছে যেদিন সাস্টে পরীক্ষা দিতে যাই, এটা আবার জানি না তোমরা পোলাপান কাইটা কুইটা যা জিনিসগুলো একটু ভাইরাল করে দাও কিনা, বাট যেটা রিয়েলিটি তোমাদেরকে বোঝানোর জন্য যে আমি কই ছিলাম আর কই আসছি। যেদিন পরীক্ষা দিতে যাই ওই দিন আমি হচ্ছে একটা ভ্যানসন ধরাইছি, ধরায়া পুরো 1 কিলো রাস্তা আমি হাইটা গেছি ভ্যানসন ধরায় ধরায়। দেন ঢুকার আগে, আমাদের ডিপার্টমেন্টে ঢুকার আগে একটা সিগারেট আবার ধরাইছি, মানুষটাকে আছে আমার দিকে, সেটা এই ছেলেটা কি পাগল নাকি। কিন্তু ওরা তো আর জানে না যে আমি কি পরিমাণ মানে সুইসাইডাল একটা একটা অবস্থা থেকে আমি ফেরত আসছি। তো আমি ওইখানে সিগারেট ধরায় ধরায় ঢুকছি, ঢুকা মানে ঠিক ঢুকার সময় আমি ফালাইছি। তো অনেকে তাকাইতেছিল, অনেক মানুষজন অবাক হয়ে যে এটা কি ছেলে, কি অভদ্র ছেলে, কিছু জানে না চেনে না, এটা কী করতেছে। যাই হোক, হোয়াট এভার, টুকাই মুকাই হয়তো ভেবে নিছে আমাকে। তো ঢুকলাম, ঢুকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আমার সিট পড়ছে একটা ভাঙা সিট, বসলাম, ঠাস ঠাস করে পরীক্ষা দিলাম। বের হয়ে এসে আমি ওই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে যাই, ওইখানে সবাই চেনে আমাকে মোটামুটি, যেহেতু একটু লেখালেখি করতাম এবং একটু অ্যাক্টিভিটিস ছিল, সবাই চিনতো। সবাইকে যাই বলছি যে ভাই আমার চলে যেতে হবে, সবাই আমাকে বিদায় দাও। সবাই বৈশা হচ্ছে এটা নিয়ে অনেক বেশি মজা করলো, সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করলো। এবং দেখো মাঝখানে কিন্তু আমি পরীক্ষা দিচ্ছি জেইউতে, জেইউতে আমার চান্স হয়েছে, তারপর হচ্ছে আরইউতে পরীক্ষা দিলাম, আরইউতে আমার চান্স হয়েছে এবং ভালো পজিশন আসছে ওইগুলোতে। হ্যাঁ, তো যেগুলোতে পরীক্ষা দিয়েছি সবগুলোতেই চান্স হয়েছে এবং এটা ছিল আমার জন্য বেস্ট অপশন, আমি এটাতেই ভর্তি হয়ে গেলাম শেষ পর্যন্ত। তো এই ছিল বিষয় আর কি। এখন পর্যন্ত আমি ওই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে গেলে সবাই আসলে অনেক আদর করে আমাকে, কারণ ওই সময়টাতে আমি ছিলাম একমাত্র সেকেন্ড টাইমার যে ভালো করে সাস্টে আসছি।
এবং তারা কাছ থেকে দেখছে আমার ব্যাপারগুলো। যদিও আমি চিল ছিলাম, আবারও বলতেছি, ওরা কিন্তু ভাবতেও পারি নাই যে আমি এরকম কিছু একটা করব। ওরা জানতো না অনেকে আমি সেকেন্ড টাইম দিতাম, আমি ক্লাসও করতাম ওইখানে, টিটিগুলোও দিতাম, এক্সামগুলোও দিতাম রেগুলার। সব কিছু করার পরেও যে আমি কীভাবে, ওইদিকে আমার কালচারাল নাইটও ছিল। কালচারাল নাইটে আমি ছিলাম হচ্ছে ওই কালচারালের যেই সেগমেন্টটা ওইখানের মেইন ছিলাম আমি। নাটক লেখা, নাটক করানো সব কিছু আমি করতাম। দেন আবার ওই সময়টাতে পরীক্ষার সময়ও চলতেছিল, অ্যাডমিশন পরীক্ষা দিয়ে কীভাবে যে আসছে ওটা ওরাও বিশ্বাস করতো না, মানে অবাক হয়ে গেছিলো এক ধরনের। তো যাই হোক, এই হচ্ছে আমি সংক্ষিপ্তভাবে যদিও না, অনেক লম্বা ভিডিও ছিল, তোমরা কতটুকু কি শিখছো আমি জানি না, বাট তাও অনেক কিছু বলা হয় নাই। এটা আমার ক্ষেত্রে, এটা আমার জন্য আমি 2% হয়তো বা বলছি আমার কাহিনীগুলা। সব কিছু বলা পসিবল না এক ভিডিওতে, এটা আসলে কখনোই সম্ভবও হবে না। সো আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে যতটুকু বলা যায় আমি ততটুকু বলছি। বাকিটা তুমি হচ্ছে এখান থেকে ভালো জিনিসটা নিবা। কয়েকটা জিনিস তো আমি একটু নেগেটিভভাবে বলছি, ওই জিনিসগুলো নেওয়ার দরকার নাই। হ্যাঁ, যেগুলো ভালো বলছি ওইগুলো শিখো, ওইগুলো থেকে অভিজ্ঞতা কুড়াও, কনফিডেন্ট গেইন করার চেষ্টা করো। আর যেগুলো খারাপ ছিল, যেগুলো আমি খারাপ বলছি, ওইগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবা। দ্যাটস ওভারঅল। আর তোমরা যারা সেকেন্ড টাইম দিবা এবং তোমরা যারা বা ফ্রি গাইডলাইন পেতে চাচ্ছ, তারা আমার হচ্ছে এই ডেসক্রিপশনে দেওয়া যে ফেসবুক লিঙ্ক আছে ওইখানে যে একটু যুক্ত হয়ে যাও। আর যারা সেকেন্ড টাইম দিতে চাচ্ছ এবং যারা ভার্সিটি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে বলবো আমার ভার্সিটি সুপার 100 যেই বেসটা আছে ওইটাতে ভর্তি হয়ে যাও। এখানে অলরেডি ক্লাস চলতেছে, এখানে প্রায় 400+ পোলাপান ভর্তি আছে। গত বছর এখান থেকে প্রায় 100+ই চান্স পাইছে সাস্টে। দৃষ্টিতে সারা বাংলাদেশে অনেকে চান্স পাইছে। তাদের সেমিনার এবং তাদের রিভিউগুলো এবং বর্তমানে যারা ভর্তি আছে তাদের কোর্স রিভিউগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তোমরা ওই গ্রুপটাতে যাই একটু যাচাই বাছাই করে ভর্তি হয়ে যাও। সাথে এক্সাম ব্যাচ আছে, দুইটা নিলে একসাথে 500 টাকা পড়বে, খুবই অল্প টাকা, তোমাদের হাত খরচও না। হ্যাঁ, তো কোর্স নিয়ে আমি এখানে ডিটেলস কিছু বলবো না, কোর্স নিয়ে তোমরা একটু নিজেরাই দেখে নিও। একটু স্পেশাল ব্যাপারভাবে এটা নেওয়া হয়, বুঝতেই পারতেছো। আমি যদি নিচ্ছি, যেহেতু আমি নিচ্ছি কোর্সগুলো, এবং এত পরিমাণ চান্স পাওয়ার পেছনে কাহিনী নিশ্চয়ই একটু আলাদা থাকবে। এক্সাম ব্যাচও আছে, ওইদিকে কোর্সও আছে, তোমার যেটা ভালো লাগে নিও, না নিলেও সমস্যা নাই। তুমি ফ্রি গাইডলাইন নেওয়ার জন্য ফেসবুক গ্রুপটাতে যুক্ত হয়ে যাও। আল্লাহ হাফেজ।